নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভুল চিকিৎসা ও গাফিলতির অভিযোগে ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা সিউড়িতে। সরানো হলো দুবরাজপুর থানার ওসি মনোজ সিংকে। শান্তিনিকেতন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক স্কুটি আরোহী। সাপের কামড়ে আতঙ্ক নয়, ওঝা নয়, সরাসরি সরকারি হাসপাতালে যান। গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম ও ভক্ত সেবার মধ্য দিয়ে গুরু পূর্ণিমা পালন। এবার সংবাদ বিস্তারিত। সদর শহর সিউড়ির বীরভূম জেলা স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মৈনাক দাসের অকাল প্রয়াণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো সারা শহর সিউড়িতে। চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ ওঠার পর প্রশাসনিক পদক্ষেপে আপাতত সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া হলো সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালটির। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার 26শে জুলাই রাতে শারীরিক অসুস্থতা নিয়ে সিউড়ির ডক্টর সুবোধ শাহ মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয় মৈনাক। অভিযোগ, রাতে একটি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তার মৃত্যু হয়। ঘটনার পরই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও গাফিলতির অভিযোগ তোলে ছাত্রের পরিবার। গত মঙ্গলবার 28শে জুলাই মৈনাকের মৃতদেহ নিয়ে সিউড়ির ব্যস্ততম বেনিমাধব মোড়ে পথ অবরোধ করে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছান বিজেপির নেতৃত্ব কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। মন্ত্রী সরাসরি রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করে পুরো বিষয়টি জানান। এরপরই বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওই বিতর্কিত বেসরকারি হাসপাতালের সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবার উপর সাসপেনশন বা পরিষেবা স্থগিত জারি করেন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, অভিযোগের গুরুত্ব বিচার করে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার আপাতত সাসপেনশন করা হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে হাসপাতালের তরফেও সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আরও জানান, যেটা গোলমাল হয়েছে, যেখানে পেশেন্টের কোনো নাম নেই, বাবার নাম নেই, প্রথম থেকে এদের সঙ্গে যেটা বলা হচ্ছে করা হচ্ছে, এটা খুব মানে অবাক লাগছে এবং এটা সংশয় হচ্ছে। একটা ডাক্তার যিনি দেখলেন কোন কোন হাসপাতালে মারা গেল, কোন পেশেন্ট মারা গেল, তার বাবার নাম কী ছিল, কিচ্ছু নেই। এরকম একটা রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে কী জাজমেন্ট পাবো বলুন? হ্যাঁ, যে রিপোর্টটা হসপিটাল থেকে দিচ্ছে সেখানে ছেলে যে পেশেন্ট যে মারা গেছে তার নাম নেই, বাবার নাম নেই। আপনার মিস্ত্রি সাহেবের সঙ্গে আমি এখন কথাবার্তা বলছিলাম এবং যিনি সেদিনে মৈনাকের জন্যই বলছি। হ্যাঁ, ওই চিঠিতে পেশেন্টের নাম নেই, পেশেন্টের বাবার নামও নেই। উনি হসপিটালটা ব্লক করার জন্য বলছেন, ওটা নিয়ে তো আমাদের দরকার নেই। যিনি যে গাফিলতির জন্য, যার ট্রিটমেন্টে ভুল ট্রিটমেন্টে পেশেন্ট মারা গেল, আপনারা তাকে তো অন্তত কাস্টডি তিনি এই অ্যাজিটেশনটা সরান, তারপরে উনি কোর্টে বিচার যা পাবেন। আপনারা ইন্টারোগেশন করুন। ফাউল প্লে করেছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার দুবরাজপুর থানার ওসি মনোজ সিংকে সরিয়ে দুবরাজপুর থানার নতুন ওসি দায়িত্ব দেওয়া হলো অমিত প্রামাণিককে। অমিতবাবু দুবরাজপুরে এসআই হিসেবে দায়িত্ব সামলেছেন। গত মঙ্গলবার 28শে জুলাই রাত্রে এই খবর জানা গেছে পুলিশ সূত্রে। তবে এটা কি রুটিন মাফিক সরানো হলো ওসি মনোজ সিংকে, নাকি অন্য কোনো কারণে সরানো হলো, তা অবশ্য জানা যায়নি পরিষ্কার করে প্রশাসন সূত্রে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানেল ব্রিজের কাছে মালবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুটির আরোহীর। স্থানীয় সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকটি দ্রুত গতিতে আসছিল, সেই সময় ধাক্কা মারে স্কুটি আরোহীকে। ঘটনাস্থলে স্কুটি চালক প্রাণ হারান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন মৃতদেহটিকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি লাভপুর থানা এলাকায়। বোলপুরে তিনি ভাড়া বাড়িতে বসবাস করতেন কাজের সূত্রে। ওই দুটো বসে আমাকে ফোন করে লাগলাম।
উনি কি করতে এসেছিলেন বলবেন? বোলপুরে ফ্যামিলি থাকে সব। বলবে থাকে। হ্যাঁ, হ্যাঁ। কি শুনলেন? হ্যাঁ। কি শুনলেন? আমার তো বললো যে আপনার ছেলে ফোন নাম্বারটা দিছে, ছেলে ফোন নাম্বারটা আমি দিলাম, আমাকে আর কিছু বললো না। তারপর আমার মেয়ে ফোন করে ওনার বাড়ি কোথায় ছিল অ্যাকচুয়ালি? একটা বাড়ি সাঁকু। সাতপুর। হ্যাঁ, কোথায় সেটা? আবার এর পাশেই লাভপুর। কি নাম ছিল? তরুণ সরকার, তরুণ কুমার সরকার। কতটা বয়স? 60। আপনার নাম? আমার তরুণ কুমার সরকার। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। বর্ষাকাল এলেই মশামাছির উপদ্রবের পাশাপাশি বেড়ে যায় সাপের আনাগোনাও। বাড়ির আশপাশ মাঠঘাট, জলাশয় কিংবা ঝোপঝাড়ে সাপের দেখা মিলতে শুরু করে। এই সময় সাপে কামড়ানোর ঘটনাও বাড়ে, কিন্তু এখনও অনেক মানুষ আতঙ্কিত হয়ে বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে ওঝা বা ঝাড়ফুঁকের উপর নির্ভর করেন। ফলে মূল্যবান সময় নষ্ট হয় এবং রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে খয়রাসোল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন সাপে কামড়ানোর ক্ষেত্রে সচেতনতা, প্রাথমিক করণীয় এবং সরকারি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। বর্ষাকালে সাপের উপদ্রব কেন বাড়ে? ডাক্তার হোসেন জানান, বর্ষাকালে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সাপের গর্তে জল ঢুকে যায়। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা বাড়ির আশপাশ, ক্ষেত খামার, বাঁশঝাড়, পুকুর, নদীর ধারে, এমনকি অনেক সময় ঘরের মধ্যেও ঢুকে পড়ে। এছাড়াও এই সময় ব্যাঙ, ইঁদুর সহ সাপের খাদ্যের প্রাচুর্য থাকায় তাদের চলাচলও বেড়ে যায়। বর্ষাকালে কোন কোন সাপ বেশি দেখা যায়? বিষধর সাপের মধ্যে উল্লেখযোগ্য গোগরা, ফোনাতলে অত্যন্ত বিষধর, কালাচ সাধারণত রাতে বের হয়, অত্যন্ত বিষধর, চন্দ্রবোরা মাঠঘাটে বেশি দেখা যায়, অত্যন্ত বিষধর। সাপে কামড়ানোর প্রতিটি ঘটনাকেই জরুরি চিকিৎসাজনিত পরিস্থিতি হিসাবে বিবেচনা করে যত দ্রুত সম্ভব সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন আরও জানান, নমস্কার, গুড আফটারনুন এভরিওয়ান। এই সময় দেখছেন বেসিক্যালি রেনি সিজন। এই রেনি সিজন মনসুনে দু তিনটে জিনিসের সবথেকে বেশি সমস্যা আমাদের চত্বরে বা আমাদের এলাকাতে আমরা বেশি দেখতে পাই। একটা তো হচ্ছে মশার উপদ্রব বাড়ে। মশার উপদ্রব বাড়ার জন্য যে সমস্ত ভেক্টর বর্ন ডিজিজগুলো আছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, এই সমস্ত ব্যাপারগুলো বাড়ে। তার সাথে সাথে আরেকটা জিনিসও দেখতে হবে, সাপে কামড়ানো। সাপে কামড়ানোর ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে অনেক প্যানিক সৃষ্টি আছে। প্রথম কথা মনে করবেন, সাপে আপনাকে কামড়ালো, সেই কামড়ানোর পরে আপনি হাসপাতালে এলেন, আমাদের এখানে অ্যান্টি স্নেক ভেনমের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। কিন্তু সাপে কামড়ানোর ক্ষেত্রে আমরা সবসময় যেটা ভাবি, কোন সাপে কামড়ালো। আমি আপনাকে বলবো, কোন সাপে কামড়ালো সেই দেখে আমরা কিন্তু চিকিৎসা সাধারণত করি না। আমাদেরকে ক্লু দেয় কি এটা হয়তো হিমাটোটক্সিক হতে পারে বা নিউরোটক্সিক হতে পারে, কিন্তু আমরা বেসিক্যালি সিমটোমেটিক দেখে পেশেন্টের ট্রিটমেন্ট করি। আপনাকে একটা সাপে কামড়ালো, আপনি এলেন আমাদের এখানে, আসার পরে আমরা দেখলাম আপনার সিমটম আছে কিনা। সিমটমের মধ্যে কি কি হতে পারে? সিমটমের মধ্যে হতে পারে কি পেচ্ছাপ দিয়ে রক্ত, পায়খানা দিয়ে রক্ত, শ্বাস নিতে কষ্ট, চোখ এরম করে ধাঁধা হয়ে যাওয়া, পাঠা এরম করে ডরিয়ে যাওয়া, মুখ দিয়ে ফেনা বেরোনো, এই সমস্ত বিভিন্ন রকম সিমটম আমরা দেখি, যেটা নিউরোটক্সির ক্ষেত্রে হয়, হিমাটোটক্সির ক্ষেত্রে আমি ওভারঅল বললাম। তো সেটা দেখে আমরা একটা ব্লাড টেস্ট করি, 20 মিনিটের ব্লাড টেস্ট হয়, 20 মিনিটের ব্লাড টেস্ট দেখি এবং এই সমস্ত সাইন সিমটমগুলো দেখি, দিয়ে তার বেসিসে অ্যান্টি স্নেক ভেনম ট্রিটমেন্ট এবং ফার্দার প্রসিডিওর করি। যদি খুব বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে সদর হাসপাতাল এই সমস্ত জায়গায় রেফারও করি। তো সেক্ষেত্রে আপনারা প্যানিক হবেন না, কারণ আমরা এখানে অ্যান্টি স্নেক ভেনমের প্রশিক্ষণ প্রত্যেক নিয়ত ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে এবং ট্রেনিংও দেওয়া হচ্ছে। সাপে কামড়ালে কী করতে হবে, কী করতে হবে না সেটাও আমরা দেখছি। আমরা 3টে পিএসসিতেও সাপে কামড়ানোর বিষের যে অ্যান্টি ভেনম অর্থাৎ অ্যান্টি স্নেক ভেনম সেটাকেও অ্যাভেলেবেল করানোর চেষ্টা রেখেছি। দরকার পড়লে মানুষের উপকার হবে এবং আমাদের বিপিএসসিতে তো সবসময় আসে। সো সাপ দেখে ভয় খাবেন না। সাপের সিমটম যদি হয় সেক্ষেত্রে আমরা দেখব। কিন্তু এর সাথেও আরেকটা জিনিস বলে রাখি, অনেকে দেখবেন সাপে কামড়ানোর পরে তাড়াতাড়ি কী করেন, জায়গাটাকে বেঁধে নেন। আমি বারবার বলছি, সাপে কামড়ানোর পরে জায়গাটাকে বাঁধবেন না, কারণ সেই জায়গাটা আপনি বেঁধে দিলে সেখানকার রক্ত সঞ্চালন একদম ব্যাহত হবে, যার ফলে কিন্তু হাত বা পা যে জায়গাটা আপনার কামড়েছে বা যে জায়গাটা আপনি বেঁধেছেন তার পরবর্তী এলাকা কিন্তু এরিয়া কিন্তু পচে যেতে পারে রক্ত সঞ্চালন ব্যাহত হলে। আর ওই তান্ত্রিক ওঝা টোজার কাছে যাবেন না। দেখা যাচ্ছে কি তান্ত্রিক ওঝারাও সাপে কামড়ালে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সো তাদের ওপর ভরসা করে তাদের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, হাসপাতালে আসবেন। আমরা চেষ্টা করব, যতটা আমাদের ক্ষমতা আমরা ততটা চেষ্টা করব। এবার বাকিটা তো নিশ্চয়ই সময়ই বলবে। ধন্যবাদ। খয়রাসোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV।
বুধবার 29শে জুলাই গুরু পূর্ণিমা উপলক্ষে খয়রাশোল থানার চৈতন্যপুর গীতা ভবনে আয়োজন করা হয় বিশেষ ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠান। এদিন গীতা ভবনে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দ মহারাজকে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সম্মান জানান। পাশাপাশি তার হাতে মিষ্টির প্যাকেট ও শ্রীমদ্ ভাগবত গীতা তুলে দেন বিধায়ক অনুপ কুমার সাহা। পরে পার্থ সারথীর শ্রীচরণে পদ্মফুল অর্পণ করে আশীর্বাদ গ্রহণ করেন তিনি। গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দ মহারাজের ব্যবস্থাপনায় এবং ভক্তদের অকৃপণ সহযোগিতায় এদিন আয়োজন করা হয় বিশেষ ভক্ত সেবার। সকাল থেকে গীতা ভবন প্রাঙ্গণে চলে ভক্তিগীতি, সাধুমুখে হরিকথা, সমবেত নাম সংকীর্তন এবং ভাগবত প্রবচন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি কয়েকশো ভক্তের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদ ও ভক্ত সেবার। গুরু পূর্ণিমার এই শুভক্ষণে শুধু বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু ভক্ত চৈতন্যপুর গীতা ভবনে উপস্থিত হন। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী অনুপ কুমার বাগ, রতিলাল সিংহ, উৎপল সাঁই সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও ভক্তগণ। খয়রাশোল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।